আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের টিউটোরিয়াল ভিডিওতে। আমরা গত বেশ কিছুদিন যাবৎ মার্কেট অবজারভেশনের মাধ্যমে দেখতে পাচ্ছিলাম মার্কেট একটা ডাউন স্লাইডিং অবস্থা তৈরি করেছিল। কিন্তু রিসেন্ট টাইমে সেটা আবার রিবাউন্ড করে কিছুটা পজিটিভ ধারায় ফিরে এসেছে। এবং আপনারা নিশ্চয়ই জানেন যে সেটার পেছনে কারণ ছিল আইসিবির ৳৩,০০০ কোটি ফান্ডের ইস্যুটা। এবং যখন এটা মোটামুটি কনফার্ম হয়ে গিয়েছে যে মার্কেটে আইসিবির যে ফান্ড পেতে যাচ্ছে এবং মার্কেটে হয়তো ইনভেস্ট করতে যাচ্ছে, মার্কেটে একটু যেটাকে বলে যে রিবাউন্ডের কথা বললাম, সেটা আমরা দেখতে পাচ্ছি। মার্কেটের আপস এন্ড ডাউন এগুলো আমরা জানি যে একটা কমন ব্যাপার। বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে আপস এন্ড ডাউনস গুলা তৈরি হয়। তো আইসিবির যে ফান্ডটা এখানে আসবে, আপনারা নিশ্চয়ই জানেন ইতিমধ্যে যে যেটার ইন্টারেস্ট রেট 10% প্রথমের দিকে ছিল, কিন্তু পরবর্তীতে কমিয়ে 4% এ নামিয়ে আনা হচ্ছে। এবং আইসিবির এই ফান্ড আ আ যে ৳৩,০০০ কোটি কথা বলা হচ্ছে সেটা কিন্তু পুরোটাই এই মার্কেটে ইনভেস্ট হবে না। বরং আ এটা অন্যান্য খাতে এবং লোন পরিশোধেও ইউজ করা হবে বা আ কাজে লাগবে। তো সেই ক্ষেত্রে অ্যাকচুয়ালি ইনভেস্টমেন্টের যদি জায়গা থেকে আমরা বলি, তাহলে আ মার্কেটে কিন্তু খুব বেশি একটা ফান্ড এখানে আসার কথা নয়। আ সেটা ৳৩,০০০ কোটি হবে না। অবশ্যই ৳৩,০০০ কোটি কম হবে। তাহলে ৳৩,০০০ কোটি থাকলে যেভাবে মার্কেটকে সাপোর্ট দেয়া যেত, ৳৩,০০০ কোটি যদি কম হয়, মার্কেটকে কিন্তু ওইভাবে সাপোর্ট দেওয়া যাবে না। এই বিষয়টা মাথায় রেখে শর্ট যে মুভ গুলো মার্কেটে সামনের দিনগুলোতে আসবে বা এখনো হচ্ছে, আপনারা শর্ট গেইন এর ব্যাপারে আ আ আ কিছুটা সচেষ্ট থাকা আমার মনে হয় যে উচিত হবে। এবং সেই ক্ষেত্রে বাই লো সেল হাই এই স্ট্র্যাটেজিটা আপনারা ফলো করতে পারেন। আপনারা রিসেন্ট টাইমে দেখেছেন যে অনেক আ প্রাইস কারেকশন হয়েছে। এই ধরনের স্টক গুলোই কিন্তু আ টপ চার্টে চলে আসছে। আমরা যদি দেখি ড্রাগন সোয়েটার, দেশবন্ধু পলিমার, আ মন্য ফেব্রিক্স, আ মানে ফান্ডামেন্টাল, নন ফান্ডামেন্টাল কোন ইস্যু না। বাট ওভারঅল ওভারসোল্ড যে স্টক গুলো ছিল সেগুলোই কিন্তু ভালো করেছে। তো যাই হোক, আ আমরা আজকে মার্কেটের অবস্থানটা দেখব এবং সেই সঙ্গে আমরা আজকে ইঞ্জিনিয়ারিং সেক্টরের আ বেশ কিছু স্টকের টেকনিক্যাল পজিশন গুলা দেখব। আ এবং আগামী কয়েকদিনের মধ্যে ইঞ্জিনিয়ারিং সেক্টরের সবগুলো স্টকের টেকনিক্যাল পজিশন আমরা ইনশাআল্লাহ শেয়ার করার চেষ্টা করব। আমাদের ফেসবুক পেজ ইনভেস্টিং নো হাউ, আ ফেসবুক পেজে আপনারা আ আ আমরা যেটা বলেছিলাম যে কনফিডেন্স সিমেন্টের আ বিজনেস প্রোফাইলটাও এখানে ছোট্ট শর্ট আকারে শেয়ার করা হয়েছে। আ এখন থেকে মোটামুটি একটা ইন্টারভ্যাল এর পরপর ওইখানে পার্টিকুলার একেকটা কোম্পানি সম্পর্কে তাদের বিজনেস প্রোফাইল শেয়ার করা হবে। আ আপনারা সেখান থেকে এট এ গ্ল্যান্স তাদের বিজনেস সেগমেন্ট এবং বিজনেস প্রোফাইল গুলো দেখে ওই কোম্পানিটা সম্পর্কে কিছুটা ধারণা পাবেন। অবশ্যই জেনে রাখবেন এগুলো কোন বাই সেল এর নির্দেশনা প্রদান করে না। তো যাই হোক, আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে একটা 1 আওয়ার চার্ট আছে ডিএসএক্স ইনডেক্সের। এবং এই 1 আওয়ার চার্ট যেটা আমি এখানে দেখাচ্ছি। তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে ২ টা বটম আমরা পেয়েছি। এই ২ টা বটমের এক্সটেন্ড করলে একটা শর্ট টার্ম আপওয়ার্ড স্লাইডিং একটা আ মুভমেন্ট বলবো না অ্যাকচুয়ালি, বাট আপওয়ার্ড একটা ডিরেকশন আমরা দেখতে পাচ্ছি। এবং দেখতে পাচ্ছি যে এখানে ২ টা ক্রসওভার এসছে আওয়ার চার্টে। ক্রসওভার মানে হচ্ছে এটা মুভিং এভারেজ গুলো একে অপরকে ক্রসিং করে উপরের দিকে যাচ্ছে আরকি। তো এই যে আপওয়ার্ড লাইনটা, এই যে আপওয়ার্ড লাইনটা এইটাকে টাচ করে যদি মার্কেট কন্টিনিউ করে অর্থাৎ কনসলিডেট করে বা অ্যাকিউমুলেট করে, তাহলে হচ্ছে মার্কেটের জন্য পজিটিভ। যদি এটা ভেঙে পড়ে যায়, তাহলে আমরা যে জিনিসটা প্রিভিয়াসলি বলেছিলাম যে বিভিন্ন রকমের সাপোর্ট জোন এখানে আছে। এই সাপোর্ট জোন গুলোতে আ দেখতে হবে যে মার্কেট এই জায়গায় সাস্টেইন করে কিনা। এমন না যে এখানে এসেই মার্কেট সাস্টেইন করবে এমন কিছু না। দেখতে হবে যে মার্কেট এখানে সাস্টেইন করে কিনা। তো যাই হোক, মার্কেট যদি এখানে কনসিডার করে, তাহলে যে ব্যাপারটা চলে আসে সেটা হচ্ছে যে
এরকম জিগজ্যাগ বা আপস এন্ড ডাউন গুলো থাকবে এবং এটা বেশ কিছু মাস কন্টিনিউ করতে পারে ডিউ টু ধরেন ডিসেম্বর ক্লোজিং। তো সেই ক্ষেত্রে ইনস্টিটিউট গুলো এখানে নতুন করে ইনভেস্টমেন্ট বাড়াবে সেটা সুযোগ কম। তাদের ফিনান্সিয়াল ক্লোজিংটা শেষ করে তারপরে হচ্ছে নেক্সট ইয়ার থেকে যদি ইনভেস্টমেন্ট করতে চায় সেই ফান্ড বরাদ্দ রাখা এবং সেইগুলো তারপর প্রভিশনিং এর ব্যাপার আছে। এই ব্যাপারগুলো যখন শেষ হয়ে যাবে তখন হয়তোবা আহ, যেটাকে বলে যে ইনভেস্টমেন্ট নতুন করে যদি করতে চায় তাহলে করতে পারবে। তো আমরা যেটা দেখতে পাচ্ছি যে মার্কেট কিন্তু ৫,১০০ ৩০ বা ৪০ পয়েন্ট থেকে ৫,৪০০ এর মধ্যেই এই টোটাল রেঞ্জটা এর মধ্যেই এবং এর মধ্যে আপস এন্ড ডাউন করতে পারে। বাট যতই দিন যাবে এবং এই আপওয়ার্ড চ্যানেলটাকে কন্টিনিউ করতে থাকবে সেই রেঞ্জটা কিন্তু আরো ন্যারো হয়ে আসবে। অর্থাৎ ৫,০০০ যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি গত আমার যখন এটা পিকচারটা নেওয়া ছিল তখন হচ্ছে মার্কেট ৫,২২৬ পয়েন্ট ছিল। তো দুঃখিত, ৫,২০৪ পয়েন্ট ছিল। তো আমরা যেটা দেখতে পাচ্ছি যে এটা ৫,২০০ থেকে ৫,৪৩০ পয়েন্ট এর মধ্যে, অর্থাৎ ২২০ থেকে ৩০ পয়েন্টের মতো সামনের দিনগুলোতে আপস এন্ড ডাউন করবে যদি এই আপওয়ার্ড মুভমেন্টটার যে চ্যানেল ক্রিয়েট করেছে সেটা ধরে রাখতে পারে। এবার আমরা যেটা দেখব, আমরা ডে চার্টে দেখব যে একই অবস্থা আছে কিনা। ডে চার্টে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আরেকটু স্পষ্ট করে যে একটা ক্লিয়ার এই টাচ করে করে একটা যেটাকে বলে যে মুভিং এভারেজের ক্রস ওভারের দিকে আস্তে আস্তে ধাবিত হচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি যে দুঃখিত দেখতে পাচ্ছি যে ৫,২২৬ পয়েন্টে ক্লোজিংটা ছিল অ্যাকচুয়ালি। তো এই যে আপস এন্ড ডাউন এটা কিন্তু এই ছোটখাটো মুভমেন্ট দিয়ে এই রেজিস্ট্যান্স ফেস করে এইভাবে কন্টিনিউ করতে থাকবে আনটিল আনলেস যেটা আপনাকে বললাম যে ইনস্টিটিউট গুলো ব্যাংকের প্রভিশনিং এর ব্যাপার আছে। সো এই প্রভিশনিং কে সামনে রেখে তারা যে জিনিসটা সবসময় প্রতি বছরই করে থাকে নরমালি ধারণ ধারণা করা যেতে পারে যে এই প্রভিশনিং এর কারণে তাদের যাতে কম প্রভিশনিং করতে হয় সেই জন্য যার পোর্টফোলিওতে থাকা যে স্টক গুলো আছে সেগুলোতে একটু পুশ করবে এবং সেটা অবশ্যই ফান্ডামেন্টাল স্টক গুলোই হবে। এই যে সামান্য একটু পুশ করে রাখা বা প্রাইসটাকে একটু আপ করায় রাখা যাতে করে সেগুলো মার্কেট ভ্যালু বাড়লে প্রভিশনিংটা কম করতে হয়, লস ইনকার কম করতে হয়, এরকম একটা ব্যাপার থাকে। তো সেই ফান্ডামেন্টাল স্টক গুলোর দিকে একটু নজর রাখলে আপনারা হয়তোবা কিছু স্টকের অবস্থা ভালো দেখতে পাবেন। আহ, এবং আফটার ডিসেম্বর মার্কেটে আবার ডিসেম্বর ক্লোজিং এর যে স্টক গুলো আছে সেগুলোর ব্যাপারে একটা মানে ব্যাপার একটা অনিশ্চয়তা বলবো না অ্যাকচুয়ালি, সেগুলোর ব্যাপারে একটা কিন্তু থেকে যায়। সেই কিন্তুটা হচ্ছে যে ফাইনাল ইয়ার ইপিএস কেমন হবে, ডিভিডেন্ড কেমন হবে, এগুলোর একটা ইস্যু থাকে। তো মোটামুটি রিটেল ইনভেস্টররা এই জিনিসগুলোকে সবসময় অ্যাভয়েড করার চেষ্টা করেন যেহেতু তাদের এই ব্যাপারে আগাম কোনো ধারণা থাকে না সেই জন্য। তো দেখা যায় যে ঘুরে ফিরে জুন ক্লোজিং যে স্টক গুলো আছে ওভারসোল্ড হয়ে আছে সেগুলো একটা কিন্তু পটেনশিয়াল স্টক হিসেবে পরিণত হওয়ার খুব হাই চান্স আছে। তো আমরা মার্কেটের ব্যাপারে কিছুটা হলেও ধারণা পেলাম। আমরা এবারে চলে যাচ্ছি আদার ইনস্ট্রুমেন্টে। আপনাদের জন্য ফ্রি কোর্সের ব্যবস্থা করা হয়েছে। ইনফরমেশন গুলো প্রোভাইড করলে আপনারা সেই কোর্সের অ্যাক্সেস লিঙ্ক গুলো পেয়ে যাবেন। আমরা আজকে ইঞ্জিনিয়ারিং সেক্টরের প্রথম যে স্টকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আফতাবটো। আপনারা দেখতেই পাচ্ছেন লং এবং শর্ট দুইটাকে কেন্দ্র করে আমরা এখানে আহ, একটা চার্ট পেয়েছি বা একটা ট্রেন্ড লাইন পেয়েছি এবং যেটাকে বলা যায় যে ১ ২ ৩ ৪ ৫ ৫ বার এটা টেস্টেড এবং এই লাইনটার কাছাকাছি যখনই স্টকের প্রাইস এসছে তখনই হচ্ছে একটা রিবাউন্ড করেছে এবং মার্কেটটা সরি আফটার ওয়াটার প্রাইসটা আপওয়ার্ড দিকে গিয়েছে। তো ইনিশিয়ালি আমরা দেখতে পাচ্ছি যে এই জায়গাগুলো রেজিস্ট্যান্স এবং সাপোর্ট জোন হিসেবে কাজ করছে সেগুলোকে আমি মার্কিং করে দিচ্ছি। সো এই চ্যানেলটাকে আপনার কন্টিনিউ ফলো করছে। তো দেখতেই পাচ্ছি
মার্কেট আবারও যদি রিবাউন্ড করতে থাকে, এই চ্যানেলটাকেই আপাতত ফলো করবে বলে আমরা ধারণা করছি, যতক্ষণ পর্যন্ত না এই 40 টাকার উপরে ব্রেকআউটটা হচ্ছে। সো আস্তাবটো এইভাবে চ্যানেলটাকে কন্টিনিউ যদি করে, তাহলে এই এই চার্টটা আপনারা স্ক্রিনশট নিয়ে রেখে দিতে পারেন প্রাইস মুভমেন্টটা ফলো করার জন্য। এবং এই চ্যানেলটার যদি ব্রেকআউট ঘটে, তাহলে 44 টাকা, 52 টাকা, 60 টাকা বা 64 টাকা, এই জোনগুলো হচ্ছে পরবর্তী ধাপে ধাপে যে রেজিস্ট্যান্স জোন সেগুলো। তবে মার্কেটের এখনকার কন্ডিশন অনুযায়ী স্টকটা আপাতত 44 টাকার উপরে যাওয়াটা একটু টাফ সিচুয়েশনের মধ্যে থাকবে বলে মনে করছি। আমরা পরবর্তী যে স্টকটা নিয়ে আলোচনা করব, আনোয়ার গ্যালভানাইজিং, অবশ্যই নন ফান্ডামেন্টাল একটা জাঙ্ক জাঙ্ক স্টক বলবো না, নন ফান্ডামেন্টাল স্টক, লো পেইড আপের। অনেক বটম প্রাইসে চলে এসছে, একটা ডাবল বটম ফর্মেশন ক্রিয়েট করে এখন অবস্থান করছে, যেটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন। আপনাদের কারো কাছে যদি থাকে তাহলে দেখতেই পাচ্ছেন এখানে একটা সাপোর্ট তৈরি করেছে। রেজিস্ট্যান্স জোনটা হচ্ছে আপনার 93 অ্যারাউন্ড, অর্থাৎ 95 টাকা আপনি আশেপাশে ধরে রাখতে পারেন। তো এখন 70 টাকা থেকে 95 টাকা এরকম একটা জোনে কনসোলিডেট করতে পারে। ম্যাক্স যদি খুব ভালো হয় তাহলে এইটার এক্সটেন্ড সবকিছু মিলে আমাদেরকে ইন্ডিকেট করে 110 টাকা। আপাতত যদি এটা খুব ভালো কিছু করেও 110 টাকার উপরে যাওয়াটা এটার জন্য খুব টাফ। পরবর্তী যে স্টকটা নিয়ে আমরা আলোচনা করব, অ্যাপল ইস্পাত, জাঙ্ক আইটেমের মধ্যেই পড়ে। ফান্ডামেন্টাল বেস খুবই খারাপ, কোম্পানির অবস্থাও খুব খারাপ, জেট ক্যাটাগরির নন ডিভিডেন্ড ক্যাটাগরির একটা স্টক। তারপরও দীর্ঘদিনের অবস্থার আসলে পরিবর্তনের পর আমরা এখানে দেখতে পাচ্ছি যে একটা ভালো ফ্ল্যাকচুয়েট করেছিল। যারা ছোট শেয়ার বা ধরে আছেন, হয়তো বা এখন প্রাইস কম আছে, তাদের অবজারভেশনের জন্য রাখতে পারেন। আবারও রিবাউন্ড হওয়ার চেষ্টা করছে, মুভিং অ্যাভারেজ গুলো প্রায় কাছাকাছি। আহ, আরো হয়তো বা 10-15 দিন কনসিডার করে এখান থেকে একটা মুভমেন্ট তৈরি করার চেষ্টা করতে পারে। সেই ক্ষেত্রে 5 টাকা পর্যন্ত বা 5.5 টাকা পর্যন্ত স্টকটা আবার একটা মুভমেন্ট হয়তোবা তৈরি করার একটা সম্ভাবনা আছে। অর্থাৎ আপনারা দেখতেই পাচ্ছেন যে সবগুলোই কিন্তু মোটামুটি একটা চ্যানেল ক্রিয়েট করে ফেলেছে এবং এই চ্যানেলটাকে ফলো করছে বা কন্টিনিউ করছে। পরবর্তী আমরা আরো একটা যে স্টক নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে অ্যাটলাস বাংলাদেশ। অবশ্যই ফান্ডামেন্টাল অবস্থা খুবই খারাপ, লো পেইড আপ। দেখতেই পাচ্ছেন যে স্টকটা এখন 50 টাকা অ্যারাউন্ডে অবস্থান করছে, বাট 50 টাকা বিলো আছে, 46-47 টাকা হচ্ছে এটা সাপোর্ট জোন, বা আরো ভালো করে বা স্পষ্ট করে বলে এটা 45 টাকা একটা সাপোর্ট জোন। তো স্টকটা যদি কারো চেখে থাকে একটু লম্বা সময়ের জন্য হোল্ড করা লাগতে পারে, বিকজ এখনো পর্যন্ত এটা রিবাউন্ড করার চেষ্টা করার যে আগের ফেজ অর্থাৎ কনসলিডেশনের যে ফেজটা সেটা পার করছে। সাপোর্ট জোন 50 টাকার আশেপাশে এবং রেজিস্ট্যান্স জোন 60 টাকার দিকে। যদি এটাও ব্রেকআউট করতে পারে তাহলে 75 টাকা, এবং তারপরে যদি যায় তাহলে 85 টাকা। আলটিমেটলি এখনকার যে টাইম ফ্রেম সেটা অনুযায়ী যদি এটা সাপোর্ট এবং রেজিস্ট্যান্স জোন আইডেন্টিফাই করি, তাহলে এগুলোই হচ্ছে এটা সাপোর্ট এবং রেজিস্ট্যান্স জোন। আমরা এরপরে যে স্টকটা নিয়ে আলোচনা করব, আজিজ পাইপ। 40 টাকা অ্যারাউন্ড, অর্থাৎ 42-43 টাকা একটা সাপোর্ট তৈরি করেছে। স্টিল ডাউনওয়ার্ড একটা স্টক এবং বিয়ারিশ অবস্থায় আছে। আমরা ওভারঅল এই যে যদি ডাউন ট্রেন্ডের যে লাইনটা যদি ড্র করি তাহলে দেখতেই পাচ্ছি যে খুব ডাউন বা বিয়ারিশ একটা স্টক। বাট অ্যাকিউমুলেশনের পর যদি কখনো মুভমেন্টে যায় তাহলে আমার ধারণা এটা 20% এর কাছাকাছি একটা গেইন দিতে পারে। সো 40 টাকার আশেপাশে স্টকটার একটা অবজারভেশন আপনারা রাখতে পারেন। যদি সেখান থেকে রিবাউন্ড করার চেষ্টা করে, আমার মনে হয় 20% এর মতো একটা গেইন এখান থেকে আবার আশা করা যেতে পারে। যত ভালো কিছুই হোক না কেন, স্টকটা যদি আবারও মোটামুটি গেইন করার চেষ্টা করে তাহলে 70 টাকা পর্যন্ত ইনিশিয়ালি যাওয়ার একটা স্কোপ আমরা দেখতে পাচ্ছি। বিবিএস
বিআরবি গ্রুপের একটা স্টক। তো আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছি 9 টাকা এটা একটা সাপোর্ট করেছিল, অর্থাৎ ডাবল বটম ফরমেশন এখানে করেছিল। আমরা জোনটাকে আইডেন্টিফাই করার জন্য আমরা দেখতে পাচ্ছি যে 10 টাকা কাছাকাছি, অর্থাৎ 9.5 টাকা লেভেলটা হচ্ছে এটার জন্য একটা ভালো সাপোর্ট জোন। ডলার কস্ট এভারেজে এটা দেখতে পারেন। অ্যান্ড হচ্ছে এটা রেজিস্ট্যান্স জোন হচ্ছে অলমোস্ট 12 টাকার কাছাকাছি। তো আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি 11 টাকা প্লাস। তো আহ, 9.5 টাকা থেকে 11.5 টাকা, তো 2 টাকার একটা গ্যাপ বা ফ্ল্যাকচুয়েশন এখানে এইভাবে তৈরি করে হয়তো বা ফার্দার 13 টাকা পর্যন্ত এই রেজিস্ট্যান্স যে জোনটা, অর্থাৎ ডাউন স্লাইডিং যে রেজিস্ট্যান্স জোন বা লাইনটা সেটাকে হয়তো বা টাচ করতে পারে। সো এইটা আপনারা একটু দেখতে পারেন, অবজারভেশনে রাখতে পারেন, ওয়াচ লিস্টে রাখতে পারেন। আমরা এইবারে যে স্টকটা নিয়ে আলোচনা করব, বিবিএস কেবল। পুরোপুরি লং টার্ম বিয়ারিশ একটা স্টক। যদিও তাদের সেলস এবং আদার ফান্ডামেন্টালস খুব একটা বেশি নেগেটিভ হয়নি। মার্কেট ভালো হওয়ার সাথে, যেহেতু লার্জ ক্যাপ স্টক, মার্কেট ভালো হওয়ার সাথে সাথে এটাও কিন্তু ফাইন্যান্সিয়াল অবস্থা ফিরে আসার ভালো হওয়ার সাথে সাপেক্ষে আবারও পারফর্ম করতে পারে এই ধরনের একটা স্টক। গুড ফান্ডামেন্টাল বলা যাবে না, বাট ফান্ডামেন্টাল চেঞ্জ হলে এইটা কিন্তু খুব ভালো একটা ফ্লাকচুয়েশন তৈরি করার মতো ক্ষমতা রাখে। তো আমরা দেখতে পাচ্ছি ডাউন স্লাইডিং যে সাপোর্ট জোন, এটার এক্সটেন্ডেড লাইন আমরা যদি কন্টিনিউ করি তাহলে 12 টাকার দিকে নিয়ে আসে। যদিও 2-3 দিন আগের প্রাইস অনুযায়ী এটা 16.5 টাকা প্রাইস ইন্ডিকেট করছিল, বাট এটা আবারও ডাবল বটম এইখানে তৈরি করার খুবই হাই চান্স আছে এবং সেটা সম্ভবত 13 থেকে 14 টাকা লেভেল। তো আপনারা এই জোনটাকে একটু অবজার্ভ করতে থাকেন। যদি রেজিস্ট্যান্স আমরা বিবেচনা করি তাহলে এগুলোই হবে রেজিস্ট্যান্স, অর্থাৎ 20 টাকা বিলো হচ্ছে এটার অ্যাকচুয়াল রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে। বিডি অটোকা লো পেইড আপের আরেকটি স্টক, ফান্ডামেন্টালি খুব একটা স্ট্রং কোনো স্টক নয়। তবে যারা লো পেইড আপে ট্রেড করে থাকেন তাদের জন্য ভালো একটা সুযোগ আসতে পারে। আমরা দেখতেই পাচ্ছি সাপোর্ট জোনগুলো লোয়ার লো তৈরি করছে এবং এটার এক্সটেন্ডেড যে সাপোর্ট জোন সেটা বরাবরই সাপোর্টই করে যাচ্ছে। তো এটা যদি আমরা আরো এক্সটেন্ড করি, এটা 60 টাকার দিকে ইন্ডিকেট করে। তো 70 টাকা থেকে 60 টাকা এখানে যে কোনো লেভেলে এসে যদি কনসোলিডেট করতে থাকে তাহলে একটা সুযোগ তৈরি হতে পারে এবং এটা আলটিমেট যদি ভালো কোনো কিছু করে তাহলে এই এক্সটেন্ডেড রেজিস্ট্যান্স জোন সেটা আস্তে আস্তে নিচের দিকে নেমে হয়তোবা 90 টাকা লেভেল পর্যন্ত নেমে আসবে। সো এই 90 টাকা পর্যন্ত এটার একটা রেজিস্ট্যান্স জোন হতে পারে। তো 60 টাকা থেকে 90 টাকায় 30 টাকার একটা ফ্লাকচুয়েশন হতে পারে। যেহেতু প্রিভিয়াসলি আমরা এখানে দেখেছি যতবার ইয়ে হয়েছে 30 টাকার মতো একটা গ্যাপ দিয়েছে কম বেশি এই যে এই জোনগুলো। তাহলে এইখানেও এই 30 টাকার গ্যাপটা প্যাটার্ন অনুযায়ী আবারও কোনো এক সময় তৈরি করতে পারে। বিডি লেন্স লো পেইড আপের আরো একটি স্টক, ডাবল বটম ফরমেশন ক্রিয়েট করে আছে। তো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে ডাবল বটম ফরমেশন ক্রিয়েট করে আছে এবং এটা এই জোনটাকেই ফলো করছে। সো এখন একটা কনসোলিডেশন চলছে, কনসোলিডেশনের পরে আবারও এই জোনটাতেই কন্টিনিউ করার খুব সম্ভাবনা আছে, অর্থাৎ 100 টাকা থেকে 150 টাকা এই জোনগুলোর মধ্যেই আপস এন্ড ডাউন করার খুব সম্ভাবনা আছে। তবে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে ভালো করে দেখে বুঝে সিদ্ধান্ত নেবেন। আমাদের আজকে সর্বশেষ যে স্টকটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে বিডি থাই। অবশ্যই নন ফান্ডামেন্টাল, মোটামুটি লার্জ ক্যাপের একটা স্টক। কোনো এক সময় 40 টাকা ছিল যেটা আপনারা এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছেন, বাট এখন স্টকটা অ্যাকচুয়ালি যেখানে ডিজার্ভ করে সেইখানেই চলে এসছে, অর্থাৎ 9 টাকা 10 টাকার দিকে। তারপরে দেখার বিষয় 8 টাকায় সাপোর্ট আছে, 8 টাকা বা 9 টাকা বা 10 টাকা যেটাই হোক এখানে যদি কনসলিডেট করতে থাকে, এইটা আসলে খুব ভালো কিছু আপাতত যে আপনাদেরকে রিটার্ন দিবে এমন কোনো স্টক বা কোম্পানি নয়। বিজনেসের অবস্থাও খুব খারাপ এবং ওভারঅল সবকিছুই কিন্তু নেগেটিভ। তারপর জাঙ্ক আইটেম হিসেবে, যখন জাঙ্ক আইটেমের মুভমেন্ট হয় মার্কেটে, যখন কোনো ইনস্ট্রুমেন্ট প্লে করে না
খারাপ অবস্থা থাকে তখন এই ধরনের স্টকগুলোকে মুভমেন্টে দেখা যায়, তখন এইটা কিছুটা হলেও একটা ভালো প্রাইস আপস এন্ড ডাউন তৈরি করতে পারে। তো এটা আপনারা দেখে রাখতে পারেন, ৮ টাকা সাপোর্ট, ১৬ টাকায় রেজিস্ট্যান্স, তারপরে যদি সেটা ব্রেক করতে পারে তাহলে ২৩ টাকা থেকে ২৩ টাকা আরেকটা রেজিস্ট্যান্স আছে। তো ইনিশিয়ালি হচ্ছে ৮ টাকা থেকে ১৬ টাকা এই জোনটাতেই আপনারা এটাতে হয়তোবা কনসিডার করে দেখতে করতে পারে। বাট আমার ধারণা যে এটা ৮ টাকা থেকে আ আ ১২ টাকা, ৮ টাকা থেকে ১২ টাকা এই জোনটাতেই মোস্ট অফ দ্যা টাইম আপস অ্যান্ড ডাউন করার সম্ভাবনাটা বেশি দেখতে পাচ্ছি। যাই হোক, আজকে আমাদের এনালাইসিস এই পর্যন্তই। বিরিথায়ের পরবর্তী যে ইঞ্জিনিয়ারিং স্টক গুলো আছে সেগুলো আমরা সামনের আরো একটি ভিডিওতে নিয়ে আসবো আপনাদের জন্য, এবং আপনাদের প্রত্যেকের যে স্টক গুলোর অ্যানালাইসিস অথবা টেকনিক্যাল পজিশন গুলো প্রয়োজন বা জেনে থাকা ভালো মনে করেন, একটা স্ক্রিনশট নিয়ে রেখে দিবেন। তাহলে এই জিনিসগুলো যখনই প্রাইস মুভমেন্ট হবে আপনারা সেটার সঙ্গে মিলিয়ে দেখতে পারবেন। আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই। ধন্যবাদ সবাইকে।